কাটছে করোনা আতঙ্ক, স্বাভাবিক হচ্ছে স্বাস্থ্যসেবা। সাধারণ রোগীদের ভিড়ে পুরনো চেহারায় হাসপাতালগুলো, হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। অবৈধ গ্যাস বিদ্যুৎ সংযোগ থেকেই নারায়ণগঞ্জে বিস্ফোরণ, মসজিদ কমিটির ওপর দায় চাপালো তিতাস। ভিন্ন মত জ্বালানি প্রতিমন্ত্রী। প্রত্যেক মন্ত্রণালয়ে শুদ্ধাচার পরিকল্পনা ও বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতেরও আহ্বান। কমবো, দুদিন বাদে একটু দেখি ডিমু কমবে দিয়ে আস্তে আস্তে উপরের দিকে যায়। ওই একই জিনিস চাচ্ছে ৮০ টাকা, ৮৫ টাকা, ৯০ টাকা। এখনো নিয়ন্ত্রণহীন পেঁয়াজের বাজার, স্থলবন্দরে অপেক্ষায় শত শত ট্রাক। রপ্তানি বন্ধ করে অনুতপ্ত ভারত, জানালেন পররাষ্ট্রমন্ত্রী। এবং শ্রীলঙ্কা সফরের ইতিবাচক আভাস মিললেও বিসিবিকে এখনো সিদ্ধান্ত জানায়নি এসএলসি। ঘাটতি নেই প্রস্তুতির, দেরি হলে বিকল্প চিন্তা। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত নিউজ 24 রাত 10টার সংবাদে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি তাসনিমে জান্নাত অর্থী এবং আমি ফারনাজ জুই। শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। করোনা রোগীর সংখ্যা কমার সাথে সাথে হাসপাতালগুলোয় সাধারণ রোগীর সংখ্যা বাড়তে শুরু করেছে। রাজধানীর হাসপাতালগুলো পুরনো রূপে ফিরে আসছে। ওয়ার্ডে জায়গা না পেয়ে বারান্দায় চিকিৎসা সেবা নিচ্ছে রোগীরা। তবে চিকিৎসা সেবা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন রোগীরা। রাজধানীর হাসপাতাল ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন হাসান পারভেজ। দেশে মার্চ মাসে করোনা সংক্রমণ দেখা দিলে সাধারণ রোগীরা পড়ে বিপাকে। করোনা রোগীর বাড়ার সাথে সাথে হাসপাতালগুলোই নন করোনা রোগীর চিকিৎসা অনেকটাই বন্ধ হয়ে যায়। এমনকি চিকিৎসকরা ব্যক্তিগত চেম্বার বন্ধ করে দেয়। ফলে সাধারণ রোগীরা চিকিৎসা না পেয়ে মৃত্যুর ঘটনাও ঘটে। তবে এখন সাধারণ রোগীদের চিকিৎসা সেবা স্বাভাবিক হয়ে আসছে। হাসপাতালে রোগীর চাপ বেড়েছে। বৃহস্পতিবার রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে দেখা যায় সবগুলো ওয়ার্ডে রোগী ভর্তি, কোথাও ফাঁকা নেই। এমনকি ওয়ার্ডে জায়গা না পেয়ে হাসপাতালের বারান্দায় চিকিৎসা সেবা নিচ্ছেন রোগীরা। ওরা বেশ ভালো সাপোর্ট করছে আমাকে এবং ওনারা সবসময় আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছে। করোনার জন্য ওনারা কোনো পিছপা হচ্ছে না। আমি এখানে আইছিলাম, আমার হঠাৎ করে হাত পা একটু অবশ হয়ে গেছিলো, এই জন্য আমি ট্রিটমেন্ট করে মোটামুটি আর কি। রোগীর চাপে হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসা সেবা দিতে অনেকটাই হিমশিম খাচ্ছে। হাসপাতাল ও ব্যবস্থাপনা নিয়ে রোগীদের আছে বিস্তর অভিযোগ। এই হসপিটালের বাথরুমগুলো খুব নোংরা, এরা একদম পরিষ্কার করে না। 10 মিনিট পরে পরেই দেখা যাচ্ছে যে খিচুনি উঠে, ওনার ডাক্তার ডাকতে হয়, সময় মতো ডাক্তার পাইতেছি না। হাসপাতাল কর্তৃপক্ষ জানায় আউটডোরে রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। ওয়ার্ডগুলোয় 3 গুণ রোগীর সংখ্যা থাকায় কিছুটা চিকিৎসা সেবা দিতে ব্যাহত হচ্ছে। একদিকে আমাদের কোভিড আমাদেরকে চালাতে হচ্ছে, আবার নন কোভিড আবার নতুন করে প্রতিটি ডিপার্টমেন্ট শুরু হয়ে গেছে, সার্জারি শুরু হয়ে গেছে, প্রতিটি কাজ শুরু হয়ে গেছে। যার কারণে একজন ডাক্তারকে কখনো কোভিডে ডিউটি করতে হচ্ছে, কখনো নন কোভিডে ডিউটি করতে হচ্ছে। যার কারণে আসলে সামাল দিতে আমাদের খুব কষ্ট হচ্ছে। তারপরেও আমরা চেষ্টা করছি রোগীর সেই সার্ভিসটা আমরা এনশিওর করার জন্য আমরা চেষ্টা করছি। রাজধানীর শিশু হাসপাতালে গিয়েও দেখা যায় রোগীর চাপ বেড়েছে। কর্তৃপক্ষ বলছেন হাসপাতাল এখন অনেকটাই স্বাভাবিক চিকিৎসা সেবা পাচ্ছে রোগীরা। হাসান পারভেজ, নিউজ 24, ঢাকা। বিদ্যুতের অবৈধ সংযোগ ব্যবহার করতে গিয়ে সৃষ্ট স্পার্ক এবং ত্রুটিপূর্ণ লাইন থেকে জমা হওয়া গ্যাসের কারণে নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণের ঘটনা ঘটে, এমন তথ্য উঠে এসেছে তিতাস গ্যাসের তদন্ত প্রতিবেদনে। বৃহস্পতিবার মন্ত্রণালয়ে এই প্রতিবেদন জমা দেওয়া হয়। তবে এই ঘটনায় নিজেদের কোনো গাফিলতি দেখছে না প্রতিষ্ঠানটি। সব দায় চাপানো হয়েছে মসজিদ কমিটির ওপর। যদিও বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী বলছেন কেউ দায় এড়াতে পারবে না। প্রতিবেদন পর্যালোচনা করে নেওয়া হবে পরবর্তী ব্যবস্থা। আরও জানাচ্ছেন তানজিম মেহেদি। 4 সেপ্টেম্বর নারায়ণগঞ্জের পশ্চিমতলা বাইতুস-সালাত জামে মসজিদে এশার নামাজের সময় ঘটে বিস্ফোরণ। দগ্ধ হন অর্ধ শতাধিক মানুষ। তাদের 37 জনকে ভর্তি করা হয় ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে। চিকিৎসাধীন অবস্থায় এখন পর্যন্ত মারা গেছে 31 জন। আগুনের সূত্রপাত জানতে তদন্ত কমিটি গঠন করে তিতাস। 9 কর্মদিবসের অনুসন্ধান শেষে 16 পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রীর হাতে তুলে দেন কমিটির প্রধান।
যেহেতু হাইকোর্টে একটা মামলাও হয়েছে। কমিটির প্রধান বলেন, অনুমতি ছাড়া তিতাসের পাইপলাইনের রাইজার সরানো হয়েছে। মসজিদ নির্মাণের সময় লাইনটি ক্ষতিগ্রস্ত করা হলেও তিতাসকে অবগত করা হয়নি, ফলে তৈরি হয়েছে ছিদ্র। শুধু তাই নয়, মসজিদে অবৈধ বিদ্যুৎ সংযোগ পাওয়া গেছে বলেও জানান তিনি। দাবি করেন, তিতাসকে এ বিষয়ে কেউ কখনো অবহিত করেনি এবং ঘুষ লেনদেনের কোনো প্রমাণও মেলেনি। গ্যাস একার জ্বলার কোনো সুযোগ নাই, তাকে জ্বালাতে হবে। আমরা মসজিদের ভিতরে এসি চেম্বারে আমরা মিটারবিহীন বৈদ্যুতিক অবৈধ সংযোগ পেয়েছি এবং বৈধ সংযোগ এবং অবৈধ সংযোগের মধ্যে একটা চেঞ্জ ওভার দেওয়া আছে। যখন কারেন্ট চলে গেছে তখন মসজিদের মুয়াজ্জিন সাহেব সেই চেঞ্জ ওভার দিয়ে এক ফেজ থেকে যখন আরেক ফেজে গেছে তখন স্পার্ক হয়েছে। সেই স্পার্ক থেকে মসজিদের ভিতরে যে গ্যাস জমানো ছিল সেখানে এই বিস্ফোরণ বা অগ্নিকাণ্ডের সৃষ্টি হতে পারে। বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী বললেন, তিতাস ও ডিপিডিসির তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে করণীয় নির্ধারণ করবে মন্ত্রণালয়। ডিপিডিসিকে কিন্তু বলা হয়েছে যে কোন কোন অফিসার এটার সাথে জড়িত, এটা হয়তো পরবর্তী সময় আসবে, এই সপ্তাহের মধ্যে পেয়ে যাবো ডিপিডিসির ব্যাপারে কোন কোন কর্মকর্তা ওইখানে দায়িত্ব ছিলেন এবং তাদের চোখের সামনে দিয়ে এই ধরনের অবৈধ কানেকশন হয়েছে, সেগুলিকে আমি বের করতে বলেছি। তিতাসের কথাও যদি কেউ দায়িত্ব এড়াতে পারে না, এই জন্যই তো 8 জনকে সাসপেন্ড করা হয়েছে। কিন্তু আমার বিষয়টা হলো, আমার বিভাগের থেকে যে গাফিলতিগুলি আছে সেটার জন্য কিন্তু তারা অনুমতি এড়াতে পারবে না, এটা হলো আমরা স্পষ্ট করতে। গ্রাহক থেকে বিতরণে যুক্ত সবাই নিজ নিজ অবস্থান থেকে সঠিক দায়িত্ব পালন করলে আগামীতে এমন দুর্ঘটনা হবে না বলে অভিমত দেন নসরুল হামিদ। তানজিল মেহেদি, নিউজ 24, ঢাকা। সরকারি সম্পদ যথাযথভাবে ব্যবহার করে জনগণকে সর্বোচ্চ সেবা দিতে সরকারি কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুর্নীতিমুক্ত প্রশাসন করতে প্রতিটি মন্ত্রণালয়কে শুদ্ধাচার চর্চার পরিকল্পনা নিয়ে তা বাস্তবায়নের পরামর্শ দেন তিনি। করোনার বাধা অতিক্রম করে অর্থনৈতিকভাবে দেশ এগিয়ে যাবে বলেও আশা করেন প্রধানমন্ত্রী। বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। আরও জানাচ্ছেন শাহ আলী জয়। সরকারি কাজে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের সুষ্ঠু ব্যবহার এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়নে আগামী 1 বছর মন্ত্রণালয় ও বিভাগ কি কি কাজ করবে, সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং বিভাগগুলো সেই চুক্তি করল মন্ত্রিপরিষদ বিভাগের সঙ্গে। সপ্তমবারের মতো বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় 2018-19 অর্থ বছরের চুক্তি বাস্তবায়ন ও শুদ্ধাচার চর্চায় শীর্ষস্থান অর্জন করা মন্ত্রণালয় ও বিভাগকে পুরস্কৃত করা হয়। প্রধানমন্ত্রীর পক্ষে পুরস্কার তুলে দেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। এ সময় প্রধানমন্ত্রী বলেন, তৃণমূল পর্যন্ত স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে প্রজাতন্ত্রের কর্মচারীদের। একটা স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করবার জন্য আমাদের পদক্ষেপ নিয়েছিলাম। আমরা শুদ্ধাচার কর্ম পরিকল্পনা নিয়েছিলাম। এখানে আমরা দুর্নীতিমুক্ত একটা আমাদের ব্যবস্থা করতে চাই, প্রশাসনিক ব্যবস্থা আমরা গড়ে তুলতে চাই। সেখানেও যারা আমি বলবো যে তারা শুদ্ধাচারের এই কর্মপরিকল্পনা বাস্তবায়নে, অর্থাৎ প্রত্যেকটা মন্ত্রণালয় কিন্তু আপনাদেরকে এই শুদ্ধাচারের বিষয়ে নিজস্ব একটা পরিকল্পনা নিতে হবে। বিশ্বব্যাপী করোনা দুর্যোগের কথা উল্লেখ করে সরকার প্রধান বলেন, দুর্যোগ মোকাবেলা করেই সামনে এগিয়ে যেতে হবে। দুর্যোগ আসবে, দুর্যোগের জায়গায় বাংলাদেশ, কিন্তু সেই দুর্যোগ মোকাবেলা করে আমাদের এগিয়ে যেতে হবে। আমাদের অর্থনীতি যাতে কোনো রকম বাধা না হয় বা একটা গতিশীল থাকে। আমরা যে প্রণোদনা প্যাকেজগুলি দেওয়া শুরু করলাম, এটা কিন্তু পৃথিবীর কোনো দেশ আমাদের আগে দিতে পারেনি, আমরা এই প্রথম কিন্তু দিলাম। এই প্রণোদনা প্যাকেজ দেওয়ার ফলে আমাদের অর্থনীতির টাকাটা কিন্তু সচল থেকেছে। আমাদের জিডিপির প্রায় 4.03 ভাগ আমরা প্রণোদনা প্যাকেজ হিসেবে দিয়ে দিয়েছি। করোনার মধ্যে বাজেট প্রণয়নের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনী ইশতেহারের কথা মাথায় রেখেই জনগণকে দেয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছে সরকার। জানাচ্ছি বিশেষ করে শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। আরোপিত শর্ত যথাযথভাবে প্রতিপালিত না হওয়ায় চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে সরকার। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগ থেকে এ বিষয়ে আদেশ জারি করা হয়। সেখানে বলা হয়েছে, মহামারীর মধ্যে কয়েকটি শর্তে কওমি মাদ্রাসাগুলোর কিতাব বিভাগের কার্যক্রম শুরু ও পরীক্ষা নেওয়ার অনুমতি দেওয়া হয়েছিল। করোনা ভাইরাস মহামারীর কারণে গেল 17 মার্চ থেকে দেশের সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। সেই ছুটি আগামী 3 অক্টোবর পর্যন্ত চলবে বলে জানানো হয়েছে সরকারের তরফ থেকে। তবে কওমি মাদ্রাসাগুলোর আবেদনে গেল আগস্টের শেষে তাদের স্বাস্থ্যবিধি মেনে ডিগ্রি ও মাস্টার্স পরীক্ষা নেওয়ার অনুমতি দেওয়া হয়।
এই বিষয়ে আরো তথ্য জানাতে চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন বাংলাদেশ প্রতিদিনের নিজস্ব প্রতিবেদক মোহাম্মদ সেলিম। মোহাম্মদ সেলিম, শর্ত প্রতিপালিত হয়নি বলছে সরকার, মাদ্রাসা বন্ধের পেছনে আরো কোনো কারণ কি আছে? ধন্যবাদ। যে জিনিসটা হলো, গতকালকে দুপুর থেকে হাটহাজারী মাদ্রাসার শিক্ষার্থীদের একটি অংশ কিছু সুনির্দিষ্ট দাবি নিয়ে আন্দোলন শুরু করে। তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে হাটহাজারী মাদ্রাসার সহকারী পরিচালক এবং হেফাজত এবং হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক আল্লামা আহমদ শফির পুত্র আনাস মাদানীকে হাটহাজারী মাদ্রাসা থেকে অব্যাহতি দেওয়া এবং আল্লামা আহমদ শফি ও তাদের বক্তব্য হচ্ছে, আন্দোলনকারীদের বক্তব্য হচ্ছে আল্লামা আহমদ শফির বয়স ওনার 100 বছর অতিক্রম করছে, উনি নিজে থেকে কোনো সিদ্ধান্ত দিতে পারেন না, এজন্য ওনাকে হাটহাজারী মাদ্রাসা থেকে মহাপরিচালক পদ থেকে ওনাকে সরিয়ে দেওয়া এবং যে শিক্ষক নিয়োগ চাকরিচ্যুতর দায়িত্বটা সম্পূর্ণ শুরা সদস্য উপর অর্পণ করা এবং চাকরিচ্যুত সাম্প্রতিক সময়ে কিছু শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে এবং আন্দোলনকারীদের অভিযোগ এবং আনাস মাদানী এই ঘটনাটা করেছেন, এজন্য ওনাদেরকে পুনরায় হাটহাজারীতে নিয়োগ দেওয়া এবং শিক্ষার্থীদের হয়রানি বন্ধ করা। এর মধ্যে আন্দোলন শুরু হওয়ার পরে গতকালকে রাতে কয়েকজন শুরা সদস্য বসেছেন, সেখানে আন্দোলনকারীদের 2টি শর্ত মেনে নিয়েছেন। তার মধ্যে এর মধ্যে 4জন শুরা সদস্য, আল্লামা আহমদ শফি সহ 7জন শুরা সদস্য মিলে আনাস মাদানীকে অব্যাহতি দিয়েছে এবং ছাত্র হয়রানি করবে না সেটা আশ্বাস দিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে এর মধ্যে এটা হওয়ার পরে আনাস মাদানীর অনুসারীদের দাবি, ওনারা বলতে 4জন শুরা সদস্য মিলে কোনো সিদ্ধান্ত করতে পারে না, এটা যথাযথ না, কারণ হাটহাজারীর শুরা সদস্য হচ্ছে 17 জন, 17 জনের মধ্যে 5জন মারা গেছে, বাকিরা বসে সেই সিদ্ধান্ত নেবেন। এর মধ্যে আজকে সকালে কি করছে, সকাল থেকে আবার আন্দোলন শুরু করছে। তাদের দাবি হচ্ছে যে আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি, যতক্ষণ না পর্যন্ত তাদের পূর্ণাঙ্গ দাবিগুলো বাস্তবায়ন না হবে তারা আন্দোলন অব্যাহত রাখবেন। সর্বশেষে দুপুরের দিকে আনাস মাদানী এবং আল্লামা আহমদ শফিদের অনুসারীদের একটা অংশ দাবি করছেন, বিক্ষুব্ধ ছাত্ররা আল্লামা আহমদ শফি সহ কয়েকজন সিনিয়র শিক্ষকের কক্ষ ভাঙচুর করেছেন। এর মধ্যে এখনো টিল নাও আন্দোলনকারী ছাত্রছাত্রীরা এখনো রয়েছে। আপনাকে অনেক ধন্যবাদ সেলিম, আমাদের সঙ্গে চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছিলেন বাংলাদেশ প্রতিদিনের নিজস্ব প্রতিবেদক মোহাম্মদ সেলিম। এখনো নিয়ন্ত্রণহীন পেঁয়াজের বাজার, অস্থিরতা কমাতে তৎপরতা বাড়লেও বিক্রি হচ্ছে বাড়তি দরেই। তৃতীয় দিনে এসে দাম মোটে কমেছে 5 টাকা। এদিকে সংকট রোধে বেশ কয়েকটি পাইকারি মোকামে অভিযান এবং জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। তবে ব্যবসায়ীরা বলছে পেঁয়াজের চাহিদা কমে যাওয়ায় অস্থিরতাও কমছে। সুলতান আহমেদকে সঙ্গে নিয়ে আরো জানাচ্ছেন ফখরুল ইসলাম। গেল সোমবার দেশের সব বাজারে এই পেঁয়াজ বিক্রি হয়েছে 45 থেকে 50 টাকা। হঠাৎ ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধের খবরে দ্বিগুণ চড়া হয়ে পেঁয়াজের দর 1 লাফে ঠেকে 80 থেকে 95 টাকায়। রাজধানী সহ সারা দেশে পেঁয়াজ ক্রেতা বিক্রেতার মধ্যে বাড়তে থাকে অস্থিরতা। গত দুদিন এ নিয়ে নানা আলোচনা সমালোচনা আর প্রশাসনের অভিযানে বৃহস্পতিবার বাজার নিয়ন্ত্রণে না এলেও হুলস্থুল অবস্থাটা যেন একটু কমেছে। 5 টাকা করে কমে দেশি পেঁয়াজ মানভেদে এখনো 80 থেকে 90 টাকা। আর ভারতীয় পেঁয়াজের বিক্রির বেলায় লাগাম টানা হচ্ছে। মনে করলাম যে একটু কমবো, 2 দিন বাদে একটু দেখি নিমু, কমবে দিয়ে এটা আস্তে আস্তে উপরের দিকে যায়। আর যদি সবার দিকে সুখবর নজর দিত তাহলে আমাদের কোনো সমস্যা হইতো না। এদিকে বুধবারও রাজধানী ও দেশের বিভিন্ন জেলায় পেঁয়াজের পাইকারি মোকামে অভিযান চালিয়ে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। পেঁয়াজের দাম বৃদ্ধি করার উদ্দেশ্যে যারা এই ধরনের কাজে লিপ্ত হয়েছে তাদেরকে আমরা ভোক্তা অধিকার আইনে আমরা ইতিমধ্যে এখানে 3টা প্রতিষ্ঠানকে 30,000 টাকা জরিমানা করেছি। কৃত্রিম সংকটের কথা স্বীকার করে ব্যবসায়ীরা বলছেন মোকামে পেঁয়াজের সরবরাহ এখন বেড়েছে, তাই দামও কিছুটা কমতির দিকে। কাজ 5-10 টাকা করে কমছে, 10-15 এরকম কমছে। বাজারেও পেঁয়াজ আছে এবং কৃষকের কাছেও পেঁয়াজ আছে। আজকে দেশি পেঁয়াজ বেচলাম আপনার 80 থেকে 85, ভারতীয়টা বেচলাম 60 টাকা। এই মুহূর্তে সংকটে দেখা যাচ্ছে না, বাজারটা আস্তে আস্তে মনে হয় গতি কমিয়ে আসবে। ইম্পোর্টাররা যেভাবে সিদ্ধান্ত দিচ্ছে আড়তদারকে, তারা সেভাবে বাজারটা উঠে যাচ্ছে আর কি।
তবে ক্রেতারা বলছেন কৃত্রিম সংকট রোধে স্থায়ী ব্যবস্থা নিতে, আর খুচরা বিক্রেতাদের দাবি পেঁয়াজ নিয়ে টালবাহানা বন্ধে কার্যকর স্থায়ী সমাধানের। ফখরুল ইসলাম, নিউজ 24, ঢাকা। পেঁয়াজ আমদানি রপ্তানি জটিলতায় 4 দিন ধরে ভারতের পেট্রাপোল বন্দরে শতাধিক ট্রাক আটকা পড়েছে। ব্যবসায়ীরা বলছেন ট্রাকে থাকা পেঁয়াজ নষ্ট হওয়ার উপক্রম হয়েছে, আর এতে ক্ষতির আশঙ্কা করছেন তারা। যদিও বন্দর কর্তৃপক্ষ বলছে ভারতীয় পেঁয়াজের কোনো ট্রাক বন্দরে প্রবেশ করেনি। রিপোর্ট হোসেনের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। গত 14 সেপ্টেম্বর থেকে বেনাপোল বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বন্ধ রয়েছে। নিষেধাজ্ঞার আগে আমদানিকারকরা প্রায় 30,000 মেট্রিক টন পেঁয়াজের এলসি খুলে রেখেছেন। এরই মধ্যে অনেক এলসির পেঁয়াজ কেনা হয়েছে, যা পেট্রাপোল বন্দর এলাকায় বিভিন্ন পার্কিংয়ে ও রপ্তানিকারকদের হেফাজতে রয়েছে। ব্যবসায়ীরা যদি পূর্ব চুক্তি মূল্যে ক্রয়কৃত পেঁয়াজের চালান আমদানি করতে না পারেন, তবে বড় ধরনের লোকসানে পড়তে হবে। ভারতের বন্দর এলাকায় বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় যে সমস্ত পেঁয়াজ ভর্তি ট্রাক দাঁড়িয়ে আছে, এই ট্রাকের পেঁয়াজগুলো যাতে বাংলাদেশে আসে। আমরা সবিনয়ে অনুরোধ জানাচ্ছি ভারত এবং বাংলাদেশ গভর্নমেন্টকে যেন এর একটা সুন্দর প্রতিকার হয় এবং আমরা বড় ধরনের ক্ষতি থেকে মুক্ত হতে পারি। বারবার ভারতীয় কর্তৃপক্ষের সাথে কথা বলেও কোনো সুরাহা হয়নি। সরকারের হস্তক্ষেপে দ্রুত পেঁয়াজের ট্রাক ছাড় করবার দাবি এই ব্যবসায়ী নেতার। গত 4 দিনে বেনাপোল বন্দর দিয়ে আমরা অনেক চেষ্টা করেছি যাতে ভারত থেকে পেঁয়াজগুলো আমদানি করা যায়। যে সমস্ত পেঁয়াজগুলো আটকা পড়ে আছে ভারতীয় পেট্রাপোল বন্দরে, কিন্তু গত 4 দিনেও ভারতীয় কাস্টমস কর্তৃপক্ষ সেখানকার তাদের বাণিজ্য মন্ত্রণালয়ের কোনো অনুমোদন তারা পায়নি। এদিকে বন্দর কর্তৃপক্ষ বলছেন ভারতীয় পেঁয়াজের কোনো ট্রাক বন্দরে প্রবেশ করেনি। আমাদের এখন যেটা হচ্ছে সেটা আজকে তো কোনো গাড়ি ঘোড়া ঢুকছে না, এই জন্য আজকে কিছু বলতে পারবো না। ঢোকার সাথে সাথে আমরা ইনফর্ম করতে পারবো। আমাদের পেঁয়াজের ইনস্ট্রাকশনে দেওয়া আছে, আসার সাথে সাথে আমরা তাকে ডেলিভারি দেওয়া, তার যেরকম যত ফ্যাসিলিটি দেওয়ার দরকার আমরা দিয়ে দেবো। বাংলাদেশে যে পেঁয়াজ আমদানি হয় তার বড় অংশ আসে ভারত থেকে, তাই দেশি পেঁয়াজের চাহিদা মেটাতে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আগাম ঘোষণা না দিয়ে পেঁয়াজ রপ্তানি বন্ধ করায় অনুতপ্ত ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন মন্ত্রণালয়ের সাংবাদিকদের এই তথ্য জানান। শুনেছি যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় খুব এতে অনুতপ্ত, কারণ তারাও জানতো না যে হঠাৎ করে এইটা বন্ধ হয়েছে। এবং আমাদের একটি আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে যে এই ধরনের অ্যাব্রাপ্ট ডিসিশন নেওয়ার আগে আমাদের জানানো প্রয়োজন। তো এইটা আসলে তাদের পররাষ্ট্রমন্ত্রী মন্ত্রণালয় নাকি এটা সম্পর্কে কিছুই জানতো না। 6টি বেসরকারি ব্যাংকের 700 কোটি টাকার সিন্ডিকেট পেয়াদি ঋণ পাচ্ছে দেশের শীর্ষ শিল্প গোষ্ঠী বসুন্ধরা গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স লিমিটেড। এর ঋণের লিড অ্যারেঞ্জার ও এজেন্ট ব্যাংক এশিয়া। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে এক অনুষ্ঠানে অর্থায়নকারী ব্যাংকগুলোর সঙ্গে এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করেছে বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স। ব্যাংক এশিয়ার সঙ্গে সিন্ডিকেট ঋণের সহ আয়োজক ঢাকা ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, পূবালী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক। অনুষ্ঠানে বসুন্ধরা গ্রুপের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবান আনভীর এবং অর্থায়নকারী ব্যাংকগুলোর শীর্ষ নির্বাহীরা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। বসুন্ধরা গ্রুপের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবান আনভীর এ সংকটের মুহূর্তেও ব্যাংকগুলো বসুন্ধরার পাশে দাঁড়ানোয় ধন্যবাদ জানান। বলেন, অর্থায়ন ছাড়া কোনো ব্যবসা দাঁড় করানো সম্ভব নয়। অনুষ্ঠানে অর্থায়নকারী ব্যাংক ও বসুন্ধরা গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। We are coming up to our next project is petrochemical, which is coming up in Chittagong. আপনারা সবাই দোয়া করবেন, আমরা ইনশাআল্লাহ নেক্সট ইয়ারে এটা কাজ শুরু করতে যাচ্ছি এবং আমাদের যারা ব্যাংকার যারা আছেন আমাদেরকে সবাই সহায়তা করবেন এই ব্যাপারে, যেন আমরা সাকসেসফুলি ব্যাপারটা কমপ্লিট করতে পারি। সংবাদের সময় হলো একটি বিরতির, সাথেই থাকুন। আবারও স্বাগত। আপনারা দেখছেন রাত 10টার সংবাদ। ঘোড়াঘাট ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবার উপর হামলার ঘটনায় আসামি রবিউল ইসলামের আরও 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর আগে 6 দিনের রিমান্ড শেষে বৃহস্পতিবার বেলা 11:30টার দিকে দিনাজপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয় তাকে। মামলার তদন্ত কর্মকর্তা ইমাম জাফর জানান, সকালে তারা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আঞ্জুমান আরার আদালতে আসামি রবিউল ইসলামকে আরও নিবিড় তদন্তের জন্য 7 দিনের রিমান্ড আবেদন জানান। আদালত 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। গেল 9 সেপ্টেম্বর রবিউলকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ।
করোনা ভাইরাস পরিস্থিতির কারণে নিয়োগ প্রক্রিয়া আটকে থাকায় ক্ষতিগ্রস্ত প্রার্থীদের বিসিএস ছাড়া সরকারি চাকরিতে প্রবেশকালে নিয়োগ বিজ্ঞপ্তিতে চাকরি প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ করে দিয়েছে সরকার। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় এক আদেশে 25 মার্চকে 30 বছর ধরে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশনা দিয়েছে। নির্দেশনায় বলা হয়েছে 25 মার্চের আগে নিয়োগের ছাড়পত্র গ্রহণ সহ সার্বিক প্রস্তুতি সম্পন্ন সত্ত্বেও করোনার কারণে বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারেনি সেসব দপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তিতে 25 মার্চ তারিখে প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ করে বিজ্ঞপ্তি প্রকাশের বিষয়ে অনুরোধ জানানো হলো। এবারে মার্কিন নির্বাচন প্রসঙ্গ। যুক্তরাষ্ট্র নির্বাচন ঘিরে জমে উঠছে দুই প্রার্থীর কথার লড়াই। নির্বাচনী রাজনীতির বিতর্কে জায়গা করে নিয়েছে করোনা ভ্যাকসিন এবং মাস্ক, চলছে জোর প্রচারণাও। সেসব খবর জানাতে যুক্তরাষ্ট্র থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতানা রহমান। সুলতানা রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি প্রতিদিনই আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন এবং জানাচ্ছেন নির্বাচনের বিভিন্ন খবর। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের নতুন কি খবর আছে আপনার কাছে? নতুন করে দুই প্রার্থী কি বলছেন? নির্বাচনের এখনো বাকি আছে প্রায় দেড় মাস। এই কারণে 3রা নভেম্বর নির্বাচন। এর মধ্য থেকে এই নির্বাচনে করোনা ভাইরাস ইস্যুটি একটি বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে। দুটি ইস্যু সাধারণত মানুষের জনমতগুলোতে এসছে। একটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই একটি ইস্যু, এখানে পুরো আমেরিকা জুড়ে এন্টি ট্রাম্প একটি জনমত রয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পছন্দ করেন না, তাই তারা জো বাইডেনের পক্ষে, এরকম একটি গ্রুপ রয়েছে। আর একটি করোনা ভাইরাস এখানকার মানুষের জীবনযাত্রাকে এতটাই বিপর্যস্ত করেছে, অনেকেই মনে করছেন করোনা ভাইরাস মোকাবেলায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্যর্থ হয়েছেন। এই দুটি ইস্যুকে সামনে রেখে আসলে এই মুহূর্তে আপনারা যেমনটি বলছিলেন কথার লড়াই হচ্ছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাস্থ্য মন্ত্রণালয় যেটি রয়েছে সেখানকার একজন উচ্চপদস্থ কর্মকর্তা গতকাল পদত্যাগ করেছেন এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুরু থেকেই কিন্তু এই ভাইরাসটিকে গুরুত্ব দেননি। এমনকি তিনি নিজে এখনো যেই জনসমাবেশগুলো করছেন, নির্বাচনী সমাবেশগুলোতে কিন্তু তিনি মাস্ক ব্যবহার করছেন না এবং তার যারা সমর্থক তারাও কিন্তু ব্যবহার করছে না। এবং বড় বড় সমাবেশগুলো হচ্ছে, সেখানে তিনি বলছেন যে কেউ চাইলে পড়তে পারে এবং করোনা ভাইরাসের যে ভ্যাকসিনটি এখন আসার কথা রয়েছে খুব শীঘ্রই, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন তিনি নির্বাচনের আগেই এটিকে আনতে চান। এটি নিয়েও সমালোচনা রয়েছে, কারণ অনেকেই মনে করছেন করোনা ভাইরাস ভ্যাকসিন নিয়ে প্রেসিডেন্ট আসলে রাজনীতি করতে চাচ্ছেন। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সঙ্গে যুক্তরাষ্ট্র থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী সুলতানা রহমান। সংবাদের সময় হলো আরো একটি বিরতির সঙ্গে থাকুন। বিরতির পরে আবার স্বাগত। আপনারা দেখছেন নিউজ 24 রাত 10টার সংবাদ। বর্ডার গার্ড বাংলাদেশ এবং ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের মহাপরিচালক পর্যায়ে সীমান্ত সম্মেলন শুরু হয়েছে ঢাকায়। সকালে বিজিবি সদর দপ্তরের সম্মেলন কক্ষে এই সম্মেলন শুরু হয়। সম্মেলনে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল শাফিনুল ইসলামের নেতৃত্বে 13 সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দল অংশগ্রহণ করছে। আর বিসিএফ এর পক্ষে বিএসএফ মহাপরিচালক রাকেশ আস্থানা, আইপিএস এর নেতৃত্বে 6 সদস্যের ভারতীয় প্রতিনিধি দল অংশগ্রহণ করেন। এবারের সম্মেলনে সীমান্তে নিরস্ত্র বাংলাদেশি নাগরিকদের গুলি করা, সীমান্তের অপর প্রান্ত থেকে নেশাজাতীয় দ্রব্য অস্ত্র চোরাচালান, অবৈধভাবে সীমান্ত অতিক্রম, সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা বাস্তবায়নে যৌথ টহল পরিচালনা সহ আরও অনেক বিষয় নিয়ে আলোচনা হয়। আগামী 19 সেপ্টেম্বর দলিল স্বাক্ষরের মধ্য দিয়ে এই সম্মেলন শেষ হবে। গৃহকর্মীর কাজে সৌদি আরবে গিয়ে বাংলাদেশি কিশোরী উম্মে কুলসুমের মৃত্যুর ঘটনায় ঢাকার জনশক্তি রপ্তানিকারক এজেন্সি এমএইচ ট্রেডার্স ইন্টারন্যাশনালের মালিককে আটক করেছে র্যাব।
বৃহস্পতিবার দুপুরে ফকিরাপুরে ডিআইটি রোডে এমএইচ ট্রেডার্স অভিযান চালিয়ে এজেন্সির মালিক মকবুল হোসেন সহ দুজনকে আটক করা হয়। র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু জানান, 14 বছরের কিশোরী উম্মে কুলসুমের বয়স 26 বছর দেখিয়ে সৌদি আরবে পাঠানো হয় এমএইচ ট্রেডার্সের মাধ্যমে। সেখানে নির্যাতনের শিকার হয়ে গেল 9 আগস্ট স্থানীয় একটি হাসপাতালে মারা যায় কুলসুম। 11 সেপ্টেম্বর তার মৃতদেহ দেশে আনা হয়। আটত্রিশ বছর পর এবার বিশেষ শুভ যুগে হচ্ছে মহালয়া। হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস, মহালয়ার দিন থেকেই শুরু হলো দেবীপক্ষের। দেবী দুর্গা এবার শরতে নয় হেমন্তে আসছেন ভক্তদের পুজো নিতে। এবার মহালয়ার 1 মাস পর 22 অক্টোবর শুরু হবে দুর্গোৎসব। মহাদশমী হবে 26 অক্টোবর। সৈয়দ রায়হানকে সঙ্গে নিয়ে আরো জানাচ্ছেন অন্তরা বিশ্বাস। মহালয়ার অমাবস্যাতে সূর্য কন্যা রাশিতে প্রবেশ করেছে। জ্যোতিষশাস্ত্র মতে 38 বছর পর মহালয়ার এই বিশেষ যোগ, যা একটি শুভ ঘটনা। এর আগে এই যোগ 1982 সালে হয়েছিল। 19 বছর পর 2039 সালে আবার এই যোগ আসবে। হিন্দু ধর্মাবলম্বীরা প্রতি বছরই মহালয়ার বিশেষ তিথিতে পূর্বপুরুষদের উদ্দেশ্যে পিণ্ডদান করেন। বিশেষ আনুষ্ঠানিকতায় পূর্বপুরুষদের এই শ্রদ্ধা জানানোকে বলা হয় তর্পণ দান। হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস, সূর্য যখন কন্যা রাশিতে থাকে তখন পূর্বপুরুষরা তর্পণ দানের ফলে বিশেষভাবে সন্তুষ্ট হন। আর এবারই সেই বিশেষ মহালয়ার ক্ষণ। সাধারণত মহালয়ার 6 দিন পরে দেবীর বোধন হয়, কিন্তু এবছর হবে 35 দিন পর 22 অক্টোবরে। কারণ এবছরের আশ্বিন মাস মল মাস, যে মাসে 2টো অমাবস্যা থাকে সেই মাসকে মল মাস বলা হয়। আর মল মাসে পূজা হয় না, তাই শরতে নয়, দেবী দুর্গা এবার মর্তে আসছেন হেমন্তে। বৃহস্পতিবার ভোরে মহালয়ায় পূজা মণ্ডপগুলোতে চণ্ডী পাঠ ও পূজা অর্চনার মাধ্যমে দেবী দুর্গাকে আহ্বান জানানো হয়। এই তিথিতে মহলার একটা অনুষ্ঠান করে, এই অনুষ্ঠানে সবাই অংশগ্রহণ করি। মা দেবী 1 বছর পর আসে, তাই তারে আহ্বান জানাচ্ছি। মায়ের কাছে আমাদের প্রার্থনা, পৃথিবীর সকল মানুষ যেন সুস্থ এবং স্বাভাবিক জীবন ফিরে আসতে পারে। এবছর দেবী দোলায় চড়ে মর্তে আসবেন আর ফিরবেন হাতিতে চড়ে। দোলায় আগমনের অর্থ মড়ক, ফলে পূজার পরও মহামারী থাকার সম্ভাবনা রয়েছে বলে বিশ্বাস হিন্দু ধর্মাবলম্বীদের। তবে হাতিতে চড়ে গমনের ফল হবে শুভ। ঘট স্থাপনের মধ্য দিয়ে এই চণ্ডী পূজা হয় এবং চণ্ডী পাঠ করা হয়। এই চণ্ডী পাঠ এবং শঙ্খ জয়ধ্বনি এর মধ্য দিয়েই দেবী দুর্গা উনি ওনার সংকেত বুঝে থাকেন যে উনি আসছেন। এবার করোনা ভাইরাসের কারণে ভিন্নভাবে অনুষ্ঠিত হবে দুর্গাপূজা। সব অনুষ্ঠান হবে সীমিত আকারে আর স্বাস্থ্যবিধি মেনে। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। ধানমন্ডি লেকের পানি থেকে ময়লা পরিষ্কার করতে জাগো ফাউন্ডেশনের সদস্যরা উদ্যোগ নেন। অন্তত 100 জন স্বেচ্ছাসেবী কার্যক্রমে অংশ নিয়ে সাধারণ মানুষকে সচেতন করেন। রাজধানীর রবীন্দ্র সরোবরে বৃহস্পতিবার জাগো ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবী তরুণদের একটি শাখা ভলান্টিয়ার ফর বাংলাদেশ এ আয়োজন করে। জাগো ফাউন্ডেশন দারিদ্র্য দূরীকরণ, সমাজের বঞ্চিতদের উন্নয়ন, পরিবেশ সম্পর্কিত সচেতনতামূলক বিভিন্ন কাজ করে থাকে। তারই ধারাবাহিকতায় সাধারণ মানুষকে সচেতন করতে ধানমন্ডি লেকের পানির ময়লা পরিষ্কার করতে ক্যাম্পেইন করেন তারা। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। এক সপ্তাহের ব্যবধানে দেশের বাজারে আবারও স্বর্ণের দাম ভরিতে ২,৪৫০ টাকা বাড়ছে। 22 ক্যারেটের স্বর্ণ সর্বোচ্চ ৭৬,৪৫৮ টাকা ভরি, তবে অপরিবর্তিত রয়েছে রূপার দাম। বৃহস্পতিবার বাংলাদেশ জুয়েলারি সমিতি বাজুস প্রেস বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম বাড়ানোর কথা গণমাধ্যমে জানায়। এর আগে গেল 10 সেপ্টেম্বরও স্বর্ণের দাম বাড়ানো হয়েছিল। শুক্রবার থেকে নতুন দামে বিক্রি হবে স্বর্ণালংকার। 22 ক্যারেটের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ৭৬,৪৫৮ টাকা। সংবাদের এ পর্যায়ে আবারও বিরতি নিচ্ছে, সঙ্গেই থাকুন।
বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন রাত 10টার সংবাদ। জানাবো খেলার খবর। বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফরের ব্যাপারে ইতিবাচক আভাস মিললেও বিসিবিকে কোনো সিদ্ধান্ত জানায়নি এসএলসি। জানা গেছে দ্বীপ দেশটিতে 14 দিনের বদলে টাইগারদের কোয়ারেন্টিনে থাকতে হবে 7 দিন। পাশাপাশি সুযোগ থাকছে অনুশীলনের। এখনও চূড়ান্ত বার্তা না পেলেও প্রস্তুতিতে কোনো রকম ঘাটতি রাখছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আরিফুল ইসলাম জানাচ্ছেন বিস্তারিত। আলোচনায় বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফর। এসএলসির দেয়া স্বাস্থ্য নির্দেশিকার বিপরীতে নিজেদের অবস্থান জানিয়ে এখন অপেক্ষায় বিসিবি। 14 দিনের কোয়ারেন্টিনে থাকা কিংবা টাইগারদের অনুশীলন নিয়ে যে বিধিনিষেধ দিয়েছিল দ্বীপ দেশটি, সেসব কঠিন শর্ত শিথিল হচ্ছে এমন খবর লঙ্কান গণমাধ্যমে। বাংলাদেশ ও শ্রীলঙ্কায় 2 ধাপে ক্রিকেটার এবং কোচিং স্টাফদের 7 দিন করে রাখা হবে কোয়ারেন্টিনে। এছাড়া বাংলাদেশের সঙ্গে সিরিজ আয়োজনে দেশটির সেনাবাহিনীর শরণাপন্ন হয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। বুধবার জরুরি বৈঠকও করা হয় করোনা টাস্ক ফোর্সের সঙ্গে। জানা গেছে নতুন প্রটোকলে স্বাস্থ্যবিধি মেনে অনুশীলন করার সুযোগ পাচ্ছেন তামিম, মুশফিক, মুমিনুলরা। তবে এখনও বিসিবিকে আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত জানায়নি লঙ্কান ক্রিকেট বোর্ড। আমরা এখনো ইমেলের অপেক্ষায় আছি, আমরা এখনো পাইনি, এখনো রিপ্লাই আসেনি। আশা করছি আমরা তো কয়েকদিনের মধ্যে জানতে পারবো। যদিও সিদ্ধান্তের অপেক্ষায় থাকা বিসিবি ঘাটতি রাখছে না প্রস্তুতিতে। লঙ্কা সফরের জন্য শুক্রবার থেকে শুরু হবে ক্রিকেটার ও স্টাফদের 2য় ধাপের করোনা টেস্ট। এমনকি ঢাকার বাইরের খেলোয়াড়দের টেস্টের জন্য ফেরাচ্ছে বিসিবি। রোববার থেকে আবারও অনুশীলন। আগে যে ধরনের প্রস্তুতি নেওয়ার দরকার ছিল আমরা সেইভাবেই প্রস্তুতি নিয়ে রেখেছি। 1 সপ্তাহের মধ্যে যদি আমাদের কোনো সেই ধরনের কোনো যদি রিপ্লাই আসে পজিটিভ, আমরা ওই প্রস্তুতি নিতে পারবো। সেদিক দিয়ে আমাদের কোনো অসুবিধা হবে না। 2-1 দিন হয়তো এদিক সেদিক হতে পারে। টেস্ট চ্যাম্পিয়নশিপের 3 টেস্ট খেলতে 27 সেপ্টেম্বর শ্রীলঙ্কা যাওয়ার সূচি রয়েছে বাংলাদেশের। আরিফুল ইসলাম, নিউজ 24। দর্শক, এই ছিল রাত 10টার সংবাদ আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার সবাইকে ধন্যবাদ।